পেখম রেডিও কলকাতা। পেতে রেখো দুই কান, তোমার মন তুমি দিও, জুড়াতে মন প্রাণ এসে গেল পেখম রেডিও। কবিতা কথায় গানে সংলাপী মায়া টানে সকলের আদরণীয় পেখম রেডিও। পেখম রেডিও, পেখম রেডিও। নমস্কার, পেখম রেডিও কলকাতা স্বাগত জানাচ্ছে আপনাকে। পেখম রেডিও মানেই কবিতা, আবৃত্তি, গান, বাজনা, নাটক, গল্প পাঠ, বিষয়ভিত্তিক আলোচনা, বেড়ানোর হদিশ, ছোটদের অনুষ্ঠান, এই সব নিয়ে সম্পূর্ণ পারিবারিক মনোরঞ্জন। পেখম রেডিও। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধ্যেবেলা ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য অপলক মুখশ্রীর শান্তি এক ঝলক। 20 শতকের শেষ ভাগের সক্রিয় একজন প্রথিতযশা কবি ও সাহিত্যিক। মৃত্যুর পূর্ববর্তী 4 দশক তিনি বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তিনি আধুনিক বাংলা কবিতার জীবনানন্দ পরবর্তী পর্যায়ের অন্যতম প্রধান কবি। একই সঙ্গে তিনি আধুনিক ও রোম্যান্টিক। কবি সুনীল গঙ্গোপাধ্যায়। তাঁর 86তম জন্মদিবসে পেখম রেডিওর আবৃত্তায়ন অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন কবির রচিত কবিতা দিয়েই। আমি সোমা রয়েছি আপনাদের সঙ্গে। অনুষ্ঠানের শুরুতেই এমিলি ব্যানার্জির কণ্ঠে শুনব না পাঠানো চিঠি, আবহ শিল্পীর নিজস্ব। মা, তুমি কেমন আছো? আমার পোষা বিড়াল খুঁজছ, সে কেমন আছে? সে রাত্রিরে কার পাশে শোয়? দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায়। মা, ঝিঙে মাঝে ফুল এসেছে। তুলিকে আমার ডুরে শাড়িটা পরতে বলো, আঁচলের ফেঁসোটা যেন সেলাই করে নেয়। তুলিকে কত মেরেছি, আর কোনো দিন মারব না। আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না। মা, তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছ? এবারে বৃষ্টি হয়েছে খুব। তরফদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে? কালু ভুলোরা মাছ পেয়েছে কিছু? একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়। আমি আম গাছতলায় 2টো কই মাছ ধরেছিলাম, তোমার মনে আছে মা? মনে আছে আলী সাহেবের বাগানের সেই নারকোল? চুরি করে আনিনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকোল বড়ার সে স্বাদ এখনো মুখে লেগে আছে। আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে। আমার কি দোষ? কেউ আদর করলে আমি না বলতে পারি? আমার পিঠে এখনো সে দাগ আছে। আলী সাহেবদের বাগানে আর কোনো দিন যাইনি। আমি আর কোনো বাগানেই যাই না মা। সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে। বাবার জন্য আমার খুব কষ্ট হয়। আমি ভালো আছি, খুব ভালো আছি। বাবা যেন আমার জন্য একটুও না ভাবে। তুলি কি এখনো ভূতের ভয় পায় মা? তুলি আর আমি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম, সেই থেকে তুলির পিঠের ব্যারাম শুরু হলো। দাদা সেই কলা গাছটা কেটে ফেললো, আমি কিন্তু ভয় পাইনি। তুলিকে কত খেপিয়েছি। আমার আবার মাঝরাত্রে সেই কলা বউ দেখতে ইচ্ছে করে।
হ্যাঁ, ভালো কথা। দাদা কোনো কাজ পেয়েছে? নকুল বাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে। দাদাকে বলো আমি ওর উপরে রাগ করিনি। রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট। আমার শরীরে আর রাগ নেই। আমি আর এক ফোঁটাও কাঁদি না মা। মা, আমি রোজ দোকানের খাবার খাই, পটল ভাজাও খাই। হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না। পুকুর পাড় থেকে তুলি আর আমি তুলে আনতাম কলমি শাক। কি ভালো, কি ভালো। বিনা পয়সায় কোনোদিন আর কলমি শাক আমার ভাগ্যেই জুটবে না। জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে, ঠিক বৃষ্টির মতো শব্দ হয়। এই ভাদ্র মাসে তাল পাকে ডিপ ডিপ করে তাল পড়ে। বাড়ির তাল গাছ দুটো আছে তো মা? কালু তালের বড়া বড় ভালোবাসে। একদিন বানিয়ে দিও। তেলের খুব দাম জানি, তবুও একদিন দিও। আমাকে বিক্রি করে দিয়ে ৬,০০০ টাকা পেয়েছিলে। তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো। সেই গরুটা ভালো দুধ দেয়। আমার মতন মেয়ের চেয়ে গরু অনেক ভালো। গরুর দুধ বিক্রি করে সংসারে সুসার হয়, গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ হয়। বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা। দুবেলা ভাত দাও রে, শাড়ি দাও রে, বিয়ের জোগাড় করো রে। হাবলু, মিজান, শ্রীদত্তের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে। আমি কি বুঝি না? সব বুঝি। কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি মা। সেজন্যই তো আমার কোনো রাগ নেই, অভিমান নেই। আমি তো ভালোই আছি, খেয়ে পড়ে আছি। তোমরা ওই টাকায় বাড়িঘর সারিয়ে নিও ঠিকঠাক। কালু হলুকে স্কুলে পাঠিও। তুলিকে ব্রজেন ডাক্তারের ওষুধ খাইও। তুমি একটা শাড়ি কিনো, বাবার জন্য একটা ধুতি। দাদার একটা ঘড়ির শখ, তা কি ও টাকায় কুলোবে? আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দুল গড়িয়েছি। একদিন কি হলো জানো মা? আকাশে খুব মেঘ জমেছিল। দিনের বেলায় ঘুরঘুরটি অন্ধকার। মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল। দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম। স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা। খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি। রথতলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল, কে যায়, কে যায়? দেখি যে হাবুল শ্রীদত্তের সঙ্গে তাস খেলছে দাদা। আমাকে বলল, হারামজাদি, কেন ফিরে এসেছিস? আমি ভয় পেয়ে বললাম, ফিরে আসিনি গো, থাকতেও আসিনি, একবার একবার শুধু দেখতে এসেছি। হাবুল বলল, এটা একটা বেবুসে মাগি। কি করে জানলো বলো তো? তা কি আমার গায়ে লেখা আছে? আর একটা ছেলে, চিনি না, বলল, ছি ছি ছি, গায়ের বদনাম। হাবুল রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল, ফিরে যা। আমি বললাম, দাদা, আমি মায়ের জন্য কটা টাকা এনেছি, আর তুলির জন্য। দাদা টেনে একটা চর কষালো আমার গালে। আমাকে বিক্রির টাকা হকের টাকা, আর আমার রোজগারের টাকা নোংরা টাকা। দাদা সেই পাপের টাকা ছুঁবে না। ছিনিয়ে নিল শ্রীধর, আমাকেও দূর দূর করে তাড়িয়ে দিল। আমি তবু দাদার উপর রাগ করিনি মা। দাদা তো ঠিকই করেছে। আমি তো দাদার বোন নই, তোমার মেয়েও নই, তুলির দিদি নই। আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে। না না, আমি চাই তোমরা সবাই ভালো থাকো। গরুটা ভালো থাকুক, তাল গাছ দুটো ভালো থাকুক, পুকুরে মাছ হোক, খেতে ধান হোক, ঝিঙে মাচায় ফুল ফুটুক। আর কোনোদিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না মা। আমি খাট বিছানায় শুই, নীল রঙের মশারি, দোরগোড়ায় পাপোশ আছে, দেওয়ালে মা দুর্গার ছবি, আলমারি ভর্তি কাঁচের গিলাস।
বনবন করে পাখা ঘুরে, সাবান মেখে রোজ চান করি। এখানকার কুকুরগুলো সারা রাত ঘিউ ঘিউ করে। তাহলেই বুঝছো কেমন আরামে আছি আমি। আমি আর তোমার মেয়ে নই, তবু তুমি আমার মা। তোমার আরো ছেলে মেয়ে আছে, আমি আর মা পাবো কোথায়? সেই জন্যই তোমাকে চিঠি লিখছি মা। তোমার কাছে একটা খুব অনুরোধ আছে, তুলিকে একটু যত্ন করো। ও বেচারি বড় দুর্বল। যতই অভাব হোক তবু তুলিকে তোমরা তোমার পায়ে পড়ি মা। তুমি বাবাকে বুঝিয়ে বলো, তুলিকেও যেন আমার মতন আরামের জীবনে না পাঠায়। যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও, ওর একটা নিজস্ব ঘর সংসার, একজন নিজের মানুষ। আর যদি কোনো রকমই ওর বিয়ে দিতে না পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে। মরলে ও বেঁচে যাবে, ও বেঁচে যাবে মা, ও বেঁচে যাবে। সুনীল ভালোবাসাকেই তার ধর্ম বলে মেনে এসেছে। ও বিশ্বাস করত ভালোবাসার ওষুধ প্রয়োগ করে মানুষের সব অসুখ সারিয়ে তোলা যায়। ধর্মে বিশ্বাস না করুক, ঈশ্বরে বিশ্বাস না করুক, কিন্তু ভালোবাসায় বিশ্বাসী। কি অদ্ভুত সুন্দর করে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবি সুনীল গঙ্গোপাধ্যায়কে বিশ্লেষণ করেছেন। আর এই ভালোবাসার কথাই তো কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায় বারে বারে ফুটে উঠেছে। এবারে আমরা বর্ষণমালা সিরিজের প্রথম ক্রমাঙ্কটি শুনব দেবযানী রায়গুপ্তের কণ্ঠে, আবহ শিল্পীর নিজস্ব। এক পশলা বৃষ্টি খেয়ে বেড়াতে বেরোলো ছটফটে কিশোরী নদীটি। সরল কদম গাছের দিকে চোখ টিপে বলল, যাবি? আকাশ একটু একটু করে নেমে আসছে, আবার উঠছে আবার নামছে। কলা গাছের ছেঁড়া পাতায় কে যেন বাজাচ্ছে বাঁশি। ও বাঁশিওয়ালা, তুমি একবার পুরুষ ফুলগুলোকে কাঁদাবে না? পেঁপে গাছের পিঁপড়ে ঝাঁপ দিল মহাশূন্যে। মাটি থেকে 7 ইঞ্চি উঁচু দিয়ে খড়খড়িয়ে ছুটে গেল একটা রথ। রাস্তাটা একটু রাস্তা ছেড়ে সরে দাঁড়ালো। লিচু গাছের নতুন পাতারা পায়ের ধুলো নিচ্ছে পুরনো পাতাদের। ডানায় পতাকা উড়িয়ে কোঁচবক নদীটিকে বলল, চলো না কল্যাণেশ্বরী মেলায়। নিমফুলের মৌমাছি ভুলে গেছে ঘর গেরস্থালির কথা। দিনের আলোয় একটা সাদা পেঁচা উড়ে গেল রাত্রির দেশে। 3টে কাঠ চাপা বন্দি করে রেখেছে রাজপুত্রের মতন এক টুকরো রোদ। ও বাঁশিওয়ালা, তুমি একবার তোমার বন্ধুর ঘুম ভাঙাবে না? আমি ক্ষুধার্ত, আমি বড় স্মৃতি কাতর। সোনার কৈশোর আর স্বেচ্ছা কণ্টকময় যৌবন আমি নিবেদন করেছি এখানে। এই অভিমানী অভিশপ্ত ইট কাঠের আত্মাকে, এর পথে পথে রয়েছে আমার অজস্র ব্যাকুল চুম্বন। স্মৃতির শহর সিরিজে কবি নিজেই এই কথা বলেছেন। এখন আমরা সেই স্মৃতির শহর শুনব সলিল সরকারের কণ্ঠে, আবহ অলোকেশ দে সরকার। একদিন কেউ এসে বলবে, তোমার বসবার ঘরে একটা চৌকি পাতবার জায়গা আছে, আমি ওইখানে আমার খাটিয়া এনে শোব, আমার গাছতলায় আর ভাল লাগে না। একদিন কেউ এসে বলবে, তোমার ভাতের থালা থেকে আমি 3 গ্রাস তুলে নেব, কারণ আমার কোনো থালাই নেই। আমার অনাহার একঘেয়েমির মতো ধিক ধিক করে জ্বলছে, আমার আর ভাল লাগে না। গাড়ি বারান্দার তলা থেকে ধুলো মাখা 3টে বাচ্চা ছুটে এসে বলবে, ওগো আমরা বাসি রুটি চাই না,
5 নয়া চাই না। আমাদের ছাই রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট পরিয়ে চুনা ছেড়ে দাও। আমাদের গাল টিপে বলো সাবধানে, আমরাও স্কুলে যাব। একদিন কয়লা খনির অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ। সে অবাক হয়ে বলবে, এ কি, আমার জন্য শোকসভা নেই কেন? ডিনামাইট নিয়ে আমি গিয়েছিলাম গভীর থেকে আরো গভীরে, আমি ফিরিনি। কিন্তু তোমাদের জন্য আগুন এসেছে। আমার নামে তোমরা কেন নাম রাখনি রাস্তার? তবে এইসব রাস্তা কাদের নামে? তাদের তো চিনি না। একদিন ধান খেতে কাদা জল মেখে দাঁড়ানো একজন মানুষ তার নিজের চেয়ে আরো অনেক লম্বা হয়ে উঠে গলা তুলে বলবে, তোমরা যারা কোনোদিনও কাদা জল মাখনি, মাটিতে শোনোনি কোনো আওয়াজ, জানো না ঘাম, রক্ত, উৎকণ্ঠা সবুজ হয় সোনালি, সেই তোমরাই শস্য নিয়ে রাহাজানি করো, আর আমার সন্তানেরা থাকে উপবাসী। তোমাদের লজ্জা করে না? আমি আসছি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব, আমি বিষ পান করে মরে যাব। দেশভাগ তাকে নাড়া দিয়েছিল, সে তো অন্য দেশ। মানুষের জন্মভূমি আর স্বদেশ সবসময় এক থাকে না। আমার ইচ্ছের বিরুদ্ধে আমার জন্মভূমি বিদেশ হয়ে গেছে। তিনি যেন তাই সেই দিকশূন্যপুরের যাত্রী। ছবি বসুপালের কণ্ঠে শুনব যদি নির্বাসন দাও, আবহ শিল্পীর নিজস্ব। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব, আমি বিষ পান করে মরে যাব। বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ, এই আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব, আমি বিষ পান করে মরে যাব। ধান খেতে চাপ চাপ রক্ত, এইখানে ঝরেছিল মানুষের ঘাম। এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম। এখনো নদীর বুকে মোচার খোলায় ঘোরে লুঠেরা, ফেরারি। শহরে বন্দরে এত অগ্নিবৃষ্টি, বৃষ্টিতে চিক্কন, তবু এক একটি অপরূপ ভোর। বাজারে ক্রূরতা, গ্রামে রণহিংসা, বাতাবি লেবুর গাছে জোনাকির ঝিকমিক খেলা। বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা। বুলেট ও বিস্ফোরণ, শট তঞ্চকের এত ছদ্মবেশ। রাত্রির শিশিরে তবু কাঁপে ঘাস ফুল। এ আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব, আমি বিষ পান করে মরে যাব। কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে। নিথর দিঘির পারে বসে আছে বক। আমি কি ভুলেছি সব স্মৃতি? তুমি এত প্রতারক। আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল তুলোর ওড়াউড়ি, মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি? নিইনি কি খেজুর রসের ঘ্রাণ? শুনিনি কি দুপুরে চিলের তীক্ষ্ণ স্বর? বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, এ আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব, আমি বিষ পান করে মরে যাব।
কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অভিমত কবি সুনীল গঙ্গোপাধ্যায় সম্পর্কে। সে দুঃখবাদীও নয়, হতাশাবাদীও নয়। সুনীল অত্যন্ত আশাবাদী মানুষ এবং মানুষ সম্পর্কে তার আশা ভরসাকে সে শেষ দিন পর্যন্ত বাঁচিয়ে রাখতে পেরেছিল। সত্যি তাই, মানুষের প্রতি অনন্ত প্রেম কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায় আমরা পাই। এখন আমরা শ্রীমন্তী দাশগুপ্তের কণ্ঠে শুনব 3টি প্রশ্ন কবিতাটি। আবহ সুব্রত বাবু বন্দ্যোপাধ্যায়। প্রণামীর ছলে খুব কাছে এগিয়ে গিয়েছিল আততায়ী। প্রণামীর কি যে অভারতীয় অপব্যবহার। তারপর 3টি বুলেট, ধ্বনি নয়, বিমূঢ় প্রতিধ্বনি। নগ্নবক্ষ ফুঁড়ে বেরোচ্ছে রক্তের ধারা। তিনি তবু এগিয়ে গেলেন কয়েক পা প্রার্থনা মঞ্চের দিকে। হাত জোড় করা প্রার্থনা আর হলো না। তিনি শুধু শেষ উচ্চারণ করলেন, হে রাম। রাম রাজত্বের রাম, দরিদ্রের কাল্পনিক মুক্তিদাতা রাম, না নাথুরাম, ছন্ন ছাড়া অতি কাতর উদ্ভ্রান্ত তবু স্বাধীনতার বিবেক তিনি লুটিয়ে পড়লেন মাটিতে। সবাই বলে গান্ধীজি মুসলমানদের প্রতি পক্ষপাতিত্বের জন্য প্রাণ দিয়েছিলেন। কোনো মুসলমানের বাড়িতে গান্ধীজির ছবি টাঙানো থাকে? পাকিস্তান বাংলাদেশে কেউ গান্ধীজির নাম সচরাচর উচ্চারণও করে না। কেউ মনে রাখেনি দেশ বিভাগের জন্য যিনি মাতৃহীন শিশুর মতন অশ্রুবর্ষণ করেছিলেন, হিংসার দৈত্যের সামনে দাঁড়িয়েছিলেন ক্ষুদ্র শরীরে, অসীম সাহসী অহিংসার তেজ নিয়ে। কেউ মনে রাখেনি। মনে রাখলেই জাগবে পাপ বোধ। 3 খণ্ড হতে চায় আরো অনেক খণ্ড। কাঁটা তারের বেড়া জালে তিনি কোথাও নেই। ছুরিতে ভাগ করা তার স্বদেশে আজ ঝলসাচ্ছে আরো অসংখ্য ছুরি। সবরমতী আশ্রমের সামনেই গড়াচ্ছে রক্তস্রোত। 3টি গুলির প্রতিধ্বনি আজও বুকের মধ্যে তোলে 3টি প্রশ্ন। পাবে, পাবে, পাবে? সনাতন ধর্মকে বসাও সিংহাসনে, সমস্ত মানুষ মুক্তি পাবে। পূর্বে ও পশ্চিমে ধর্মের ধ্বজা নিয়ে গড়া হলো যে যে রাষ্ট্র, সেখানে ইসলামের সমভ্রাতৃত্ব প্রতিষ্ঠা পেয়েছে। কেউ অমিত ভোগের লাস্যে হাহা করে হাসে, কেউ ক্ষুধায় ভূমিতে জীব ঘষে। ধর্ম ব্যবসায়ীরা কেউ ধর্ম মানে না। বাবরি মসজিদে ধর্ম নেই, রাম মন্দিরে ধর্ম নেই। হিন্দু মুসলমানকে মারবে, মুসলমান হিন্দুকে মারবে। পেছনে মুন্ডওয়ালা একদল অদ্ভুত প্রাণী খুন করবে আর একদল পেছনে মুন্ডওয়ালাদের। মন্দির ভাঙবে, মসজিদ ভাঙবে, আবার মন্দির ভাঙবে, আবার মসজিদ ভাঙবে। এর বস্তিতে আগুন, ওর বস্তিতে আগুন, আবার মারো, এ ওকে মারো, সে তাকে মারুক, শিশুকে কেড়ে নিয়ে জননীকে পোড়াক, আবার ধ্বংস, আবার আগুন, আবার মারো, 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 মারো। শেষ পর্যন্ত কোথায় পৌঁছবে? কবি সুনীল গঙ্গোপাধ্যায় নিজেই বলেছেন, আমার প্রতিটা কবিতাই আমার জীবনযাত্রার প্রতিফলন। সেই জন্যই আমি একাধিক জায়গায় বলেছি আমার কবিতাগুলো স্বীকারোক্তিমূলক। অকপটেই তিনি স্বীকার করেছেন, আমার এমন একটিও কবিতা নেই যে কবিতায় আমি শব্দটি অন্তত একবারও ব্যবহার করতে পারিনি। কবির সরল দাবি, আমি তো কবিতাতে আমার জীবনকেই ব্যবহার করেছি, আড়াল করিনি। কবি কিভাবে জীবনকে ব্যবহার করেছেন জানা নেই, তবে কবির জীবনের গান প্রকাশিত হয়েছে পাহাড় চূড়ায় কবিতাটিতে। এটি এখন আমরা শুনব ডালিয়া বসু সাহার কণ্ঠে। আবহ শিবব্রত মান্না। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে।
কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থাণু, নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্টখাট্টো ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলো তো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটা ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না, সে জানতো। সবাই জানে শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায়, মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। সাঁকোটির কথা মনে আছে আনোয়ার? এত কিছু গেল, সাঁকোটি এখনো আছে। এপার ওপার স্মৃতিময় একাকার, সাঁকোটা দুলছে, এই আমি তোর কাছে। দেশভাগের যন্ত্রণা কেউই মেনে নিতে পারেনি, তারই প্রকাশ সাঁকোটা দুলছে কবিতাটি। এটি উচ্চারিত হবে ঝর্ণা দত্তের কণ্ঠে, আবহ অরূপ বসু। মনে পড়ে সেই সুপুরি গাছের সারি, তার পাশে মৃদু জ্যোৎস্না মাখানো গ্রাম, মাটির দেয়ালে গাঁথা আমাদের বাড়ি, ছোট ছোট সুখে স্নিগ্ধ মনস্কাম। পড়শি নদীটি ধনুকের মতো বাঁকা, উরু ডোবা জলে সারাদিন খুনসুটি। বাঁশের সাঁকোটি শিশু শিল্পীর আঁকা, হেলানো বটের ডালে দোল খায় ছুটি। এপারে ওপারে ঢিল ছুঁড়ে ডাকাডাকি, ওদিকের গ্রামে রোদ্দুর কিছু বেশি, ছায়া ঠোঁটে নিয়ে উড়ে যায় কটি পাখি। ভরা নৌকায় গান গায় ভিনদেশি।
আমার বন্ধু আজানের সুরে জাগে, আমার দু চোখ তখন স্বপ্নলতা। ভোরের কুসুম ওপারে ফুটেছে আগে, এপারে শিশির পতনের নীরবতা। আমার বন্ধু বহু ঝগড়ার সাথী, কথায় কথায় এই ভাব এই আরি। মার কাছে গিয়ে পাশাপাশি হাত পাতি, গাব কাছে ওঠে সে হাতেই কারাগারি। আমার বন্ধু দুনিয়াদারির রাজা, মিথ্যে কথায় জগৎ সভায় সেরা। দোষ না করেও পিঠ পেতে নেয় সাজা, আমি দেখি তার সবার সম্মুখে ফেরা। আমাদের ছুটি মন বদলের খেলা, আমাদের ছুটি অরণ্যে খোঁজাখুঁজি, আমাদের ছুটি হাসি কান্নার বেলা, আমাদের ছুটি ইঙ্গিতে বোঝাবুঝি। বন্ধু হারালে দুনিয়াটা খাঁখা করে, ভেঙে যায় গ্রাম, নদী, শুকনো ধুধু। খেলার বয়স পেরোলেও একা ঘরে বারবার দেখি বন্ধুরই মুখ শুধু। সাঁকটির কথা মনে আছে আনোয়ার? এত কিছু গেল, সাঁকটি এখনো আছে। এপার ওপার স্মৃতিময় একাকার, সাঁকটি দুলছে এই আমি তোর কাছে। এখনকার নিবেদনে আছে শ্রাবণী চক্রবর্তী। তাঁর কণ্ঠে শুনব দেশ কাল মানুষ কবিতাটি। আবহ শান্তনু বন্দ্যোপাধ্যায়। যে আমি এককালে দেশকে ভালোবেসে গেয়েছি কত গান, দেশের ডাক শুনে অথবা না শুনেও চেয়েছি প্রাণ দিতে। মুঠোয় আমলকি ব্যাকুল কৈশোর ভুলেছি জননীকে, দেশই গড়িয়সী স্বপ্ন মাখা রূপ দেখেছি দিকে দিকে। সে আমি ইদানিং আয়না সম্মুখে বিরলে কথা বলি, শূন্য করতল পাথর অভিমান একলা পথ চলি। জন্ম দৈবাত কোথায় কোন মাটি, তা কেন দেশ হবে? এভাবে লিখতে লিখতে একেবারে অন্তঃস্থলের ক্ষোভ এমনই ফেটে বেরুতে চায় যে মনে হয় এখন ছন্দমিল দিয়ে লেখা আমার পক্ষে এক ধরনের আত্মপ্রবঞ্চনা। তাই অতি দ্রুত আবার অন্যভাবে লিখতে শুরু করি। যে আমি একসময় কত দেশ দেশ বলে গান গেয়ে গলা ফাটিয়েছি, দেশের ডাক শুনে, আসলে সেরকম কিছু না শুনে পেছন দিকের ধাক্কায় চেয়েছি প্রাণ দিতে। মুঠোয় ছিল আমলকি, সেই পাগল পাগল কৈশোরে নিজের মাকেও ভুলে গিয়ে দেশকেই মনে হতো গড়িয়সী। কত স্বপ্ন দিয়ে গড়া একখানা অপার্থিব প্রতিমা, সেই আমি ইদানিং আয়নার সামনে দাঁড়িয়ে ভুরু কুঁচকে আত্মধিক্কার্তি। খবরের কাগজের উপর থুতু ফেলতে ইচ্ছে হয়। আকস্মিকতাতেই সকলের জন্ম, যে কোনো মাটিতে গাছের মতন। দেশ আবার কি? নিছক ছেলে ভুলানো রূপকথা। ক্ষমতা লিপসুরাই পৃথিবীটাকে টুকরো টুকরো করে দেশ বানিয়েছে। সমস্ত সীমান্তগুলি লোভ আর দম্ভ দিয়ে ঘেরা। স্বদেশ বন্দনার কাব্য আর গান শুধু অবোধ আবেগতাড়িতদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার ভাঁওতা। দেশ মানে বন্দিত্ব, দেশ মানে অন্ধ কুসংস্কার। জীবনধারিণী ধরিত্রীর সারা দেহে অনবরত ছুরি মেরে চলেছে মানব সন্তানেরা। যে আমি ঈশ্বর কিংবা দেবলোক অস্বীকার করে এসেছি প্রথম যৌবন থেকে, স্বর্গ নরক নস্যাৎ করে ধন্য মনে করেছি শুধু একবারের মতো মনুষ্য জন্মকে।
মানুষকে মনে করেছি অমৃতের সন্তান। মানুষের জন্য পারস্পরিক হাতে হাত ধরা, বুকের উত্তাপ, মানুষের জন্য ভালোবাসা, শিশুকে আদর, নারীর সুঘ্রাণ, প্রেমেই সার্থক ইহলোক। সেই আমি এখন মানুষকে ভয় পাই, শিউরে উঠি জনসমষ্টি দেখে। মানুষ কোথায়? পৃথিবী ভরে গেছে ছদ্মবেশী অমানুষে, যারা প্রতিবেশী শিশুকে ছুঁড়ে দেয় দাও দাও আগুনে, তারা মানুষ। যারা ধর্মের নামে এক হাস্যকর গুজবে মেতে উঠে রক্তের গঙ্গা বইয়ে দেয়, তারা মানুষ। যারা নিতান্ত পেশি শক্তিতে নারীকে ধর্ষণ করে, তারপর খণ্ড খণ্ড করে তাকে কাটে, তারা মানুষ। যারা মন্দির মসজিদ গির্জা করে, তারপর এই ওরটা ভাঙে, সে তারটা ভাঙে, ছিন্ন মুন্ডু দিয়ে ভিত গাঁথে, তারা কি মানুষ? যারা এই সব ভাঙাভাঙি আর চোখে দেখে হত্যালীলায় হাততালি দেয়, তারা কি মানুষ? যারা ধ্বংসের অস্ত্র ছড়ায়, অনবরত ধ্বংসের উস্কানি দিয়ে নিজের সন্তানদের দুধে ভাতে রাখে আর বিকেল বেলা কুকুর নিয়ে বেড়াতে যায়, তারা কি মানুষ? মানুষের ওপর বিশ্বাস হারানো নাকি পাপ? আমি যে বিশ্বাস হারিয়ে ফেলছি, কিছুতেই আঁকড়ে রাখতে পারছি না। এসব কিছুর জন্য নিজের জন্মটাকেই দায়ী মনে হয়। যারা আমার পরে জন্মেছে ও জন্মাবে, তাদের জন্য কেমন থাকবে এ পৃথিবীটা? আমি শেষের দিকে কোনো কৃত্রিম অবিশ্বাসী আশাবাদ শোনাতে পারব না। তারা কি পারবে সমস্ত দেশগুলির সীমানা মুছে দিতে? অথবা সমুদ্রগুলি ভরে যাবে রক্তে? তারা কি সমস্ত ধর্মগুলোকে গু লাগা কাগজের মতন ফেলে দিতে পারবে আবর্জনায়? অথবা একটু ভালো করে বলতে গেলে ধর্মগুলোকে ঠেলে দেবে ইতিহাসে? অথবা ধর্মধ্বজীরা আরো বেড়ে উঠবে রক্তবীজের মতন? ঈশ্বর বিশ্বাসীরা কি তাদের ঈশ্বরকে দাঁড় করাতে পারবেন কাঠগড়ায়? পরিশ্রমের ফসল সবাই ভাগ করে নেবে, না অনবরত কেড়ে নেবে অন্যের মুখের অন্ন? তারা লাইব্রেরি পোড়াবে, তাজমহলে গিয়ে গণপেচ্ছাপ করবে। হে আমার অনাগত ভবিষ্যৎ ও পরপ্রজন্ম, তোমাদের জন্য আমরা কিছুই রেখে যেতে পারলাম না ব্যর্থতা ছাড়া। অথবা এ সবই কি আমার নিজস্ব নৈরাশ্য? অন্য কোথাও আছে অন্য মানুষ যারা এ সব কিছু বদলে দেবে? তারা পারবে, ঠিক পারবে তো? সত্যি আছে সেই অন্য মানুষ? আমি কি তাদের দেখে যেতে পারবো? নিঃশব্দ রাত্রির দেশ, তার উপরে একজন নিঃসঙ্গ মানুষ। অদূরে খাজুরাহ মন্দিরের চূড়া, মিথুন মূর্তিগুলি দেয়াল ছেড়ে লাফ দিয়ে উঠেছে আকাশে। নীল মখমলে শুয়ে নক্ষত্রদের মধ্যে চলছে শারীরিক প্রেম। আমি যে কোনো দিকে যেতে পারি, অথচ আমার কোনো দিক নেই। অনুষ্ঠানের শেষ শিল্পী নরেশ নন্দী, তাঁর কণ্ঠে শুনব সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই চির অম্লান কবিতা ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে।
আবহে রয়েছেন স্বনামধন্য যন্ত্রানুষঙ্গ পরিচালক শ্রী কল্যাণ সেন বরাট। ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। নিঃশব্দ রাত্রির দেশ, তার উপরে একজন নিঃসঙ্গ মানুষ। অদূরে খাজুরাহো মন্দিরের চূড়া, মিথুন মূর্তিগুলি দেয়াল ছেড়ে লাফ দিয়ে উঠেছে আকাশে। নীল মখমলে শুয়ে নক্ষত্রদের মধ্যে চলেছে নৈসর্গিক প্রেম। আমি যে কোনো দিকে যেতে পারি, অথচ আমার কোনো দিক নেই। ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। সেই দিনটি ছিল বর্ষণ সিক্ত। মাঝে মাঝে এমন হয়, আকাশ নিচে নেমে আসে, গাছগুলি দুহাত বাড়িয়ে ডাকে, এসো এসো। বোঝা যায় এখন এই পৃথিবী মানুষের জন্য নয়। বস্তু বিশ্বের মধ্যে চলেছে গভীর দেয়া নেয়া। বিদ্যুৎ শিখার মধ্যে রয়েছে গহন কোনো বাণী। রোমাঞ্চিত হয়ে উঠেছে পায়ের তলার মাটি। এই রকম সময়ে দিক ঠিক করা সহজ নয়। আমি পা বাড়িয়ে থাকি, কিন্তু কোন দিকে যাব জানি না। ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। দিঘি জলে ভাসছে গোলাপি শাড়ি পরা বধূটির শব। তার পায়ের আলতা ধুয়ে যায়নি, তার হাত ভর্তি সবুজ কাচের চুড়ি। তার ওষ্ঠ অধর তীব্র বিষের দাহে নীল। যারা সহজে চিৎকার করে তারাও চারদিকে দাঁড়িয়ে স্তব্ধ। যারা অপরের হাতে নিহত হবার জন্য প্রস্তুত, তারাও আজ একটু একটু খুনি। এই দিঘির কাছে সে প্রত্যেক দিন তার মনের কথা বলতে আসত। তার তীব্র দুঃখ ছিল না, তার তীব্র সুখ ছিল না। সে শুধু চেয়েছিল মাঝারি ধরনের বেঁচে থাকতে। একটা কোনো জায়গা থেকে তো তার মৃত্যুর জন্য উত্তর খুঁজে আনতে হবে। কোন দিকে, কোন দিকে? ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। ঝাঁসি, হায়দ্রাবাদ, নাগপুর, কানপুর, এলাহাবাদ, বিভিন্নমুখী বাস গোল হয়ে ঘিরে ফুঁসফুঁস করছে। যে কোনো একটায় লাফ দিয়ে উঠে পড়লেই হয়। কিন্তু কেন আমি নাগপুর না গিয়ে এলাহাবাদ যাব না, অথবা হায়দ্রাবাদ না গিয়ে ঝাঁসি না যাবার কোন যুক্তি আছে? ঠিক এক জায়গাতেই যাওয়ার গাড়ি ভাড়া। আমাকে একবারের বেশি দুবার সুযোগ দেওয়া হবে না। আমাকে পাঠানো হয়েছে মাত্র একটি জীবন কাটাবার জন্য। একটি জেলখানা থেকে বেরিয়ে শুধু একদিকে যাবার মুক্তি। চোখ বুজে ঝুলির মধ্যে হাত ঢুকিয়ে শুধু একটি কাগজের টুকরো। আমি চোখ বুঝলাম। এই রকম সময়ে মানুষ চোখ বুজে চুপ করে দাঁড়িয়ে থাকে এবং বৃক্ষের মতন স্থাণু হয়। ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। চতুর্দিকে সব কিছুই অচেনা। দুদিক দিয়ে মানুষ আসে যায়, কেউ থামে না। কেউ চোখের দিকে চোখ ফেলে না। কেউ আমার কথা বোঝে না, আমি কারুর কথা বুঝি না। কারুর হাতে উজ্জ্বল নীল রঙের বল, কারুর হাতে পাংশু রঙের থালা। কেউ মুঠো মুঠো বাতাস খায়, কেউ অ্যালকোহল দিয়ে দাঁত মাজে। জীবন্ত যুবতীর বুকে শকুন এসে ঠোকরায়, তারা হাসে। শিশু এসে মায়ের আদর কাটতে চাইলে মা কাঁদে। পোশাকের দোকানে মানুষ ঝুলছে, অপর মানুষের কোনো পোশাক নেই। মাংসের দোকানে মানুষ ঝুলছে, অপর মানুষের কোনো মাংস নেই। এই ঘোর অচেনা রাজ্যে আমি একটু দাঁড়াবারও জায়গা পাই না। আমি কি এখানকার কেউ নয়? এ আমার দেশ, এ আমার দেশ বলে চিৎকার করে উঠি, কর্ণপাত করে না একজনও। এমনকি আমার দেশও কোনো উত্তর দেয় না। ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। একটি ঠিকানাহীন চিঠি এসেছে। আমায় যেতে হবে। যেমন ভাবে মৃত্যুর নির্ভুল চিঠি আসে,
কিন্তু মৃত্যু কারোর জন্য অপেক্ষা করে না। আমার জন্য একজন প্রতীক্ষায় বসে আছে। সে কোথায় জানি না। সে কি সমুদ্র কিনারে, কিংবা হিমালয়ের মর্মচ্ছায়ায়? সে কি বন্যায় ধুয়ে যাওয়া মাটির ওপর নতুন পলিতে দাঁড়িয়ে আছে? সে কি শুকনো জীব বার করে ক্লান্ত জঙ্গলের মধ্যে একাকী শয়ান? সে কি কোনো বিশাল প্ল্যাটফর্মের পাশের জটলার মধ্যে বসে আছে জানু পেতে? সে আমার ছেলেবেলার হারিয়ে যাওয়া সঙ্গী। সে আমার বড় বড় চোখ, বিস্ময়ের বিমূর্ত ছেলেবেলা। আমি মানচিত্রের গলিখুঁজির মধ্যে ছোটাছুটি করি। আমায় যেতে হবে, যেতে হবে। ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছি। সেই ধান ক্ষেতের জায়গায় এখন ধান ক্ষেত নেই। সেই নদীর ভিতরে নেই নদী। নগর উড়ে গেছে শূন্যে। সেখানে সব ছাদ খোলা মানুষ। সেই একই মানুষের মধ্যে অন্য মানুষ। রক্ত ছড়ানো গোধূলি আকাশের নিচে এক অলীক দেশ। একদিন যারা অনুসরণকারী ছিল, আজ তারাই পলাতক। মহাকুর্মের পিঠে এক অন্ধ লিখে যাচ্ছে ইতিহাস। এক জননী তার প্রতিটি সন্তানের জন্য একটি করে মুরগির ডিমও প্রসব করতে পারেনি। এই তার খেদ। যেখানে স্থাপত্য ছিল সেখানে আজ সুড়ঙ্গ। যেখানেই যাই সেখানেই শুনি এখানে নয়, এখানে নয়। অথচ কোথাও তো হৃদয় থাকবে এবং তার মধ্যে ভালোবাসা। বিজন নদীর ধার দিয়ে আমি হেঁটে চলেছি উৎস কিংবা মোহনার দিকে।